the channel Only Mathematics. আজকে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের ওয়ার্ক পাওয়ার এনার্জির পার্ট 3 এটা আজকে ডিসকাশন করব পার্ট 3 নিয়ে। আমরা লাস্ট যেদিন ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ডিসকাশন করছিলাম সেই দিন লাস্ট যেটা আমরা পড়াশোনা করছিলাম যেটা ডিসকাশন করছিলাম সেটা ছিল যে ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশনের সময় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন আমরা দেখাইছি ইন ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন। আজকের ফার্স্ট যেটা টপিক সেটা হলো গিয়া কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটা আবার এই জিনিসটা কি? হোয়াট ইজ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন? কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ডিনোট করা হয় একটা সিম্বল স্মল ই দিয়ে। কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন রে ডিনোট করা হয় সিম্বল স্মল ই। এই কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন হলো একটা রেশিও হইলে উপরে একটা জিনিস থাকবো নিচে একটা থাকবো। উপরে থাকবো হইলো গিয়া রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন আমরা যেটা কতদিন পাইছি, আর নিচে থাকবো রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। উপরে হইলে রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন, নিচে হইলে রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই রেশিওটার নাম হইলে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। এই ম্যাথমেটিক্যালি আমরা কতদিন মনে হয় পাইছি যে রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন রে লেখা যায় v2 মাইনাস v1 আর রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ রে লেখা যায় u1 মাইনাস u2। তাইলে উপরে আই গেল গিয়া v2 মাইনাস v1 যেটা আমরা কই রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন, আর নিচে আই গেল গিয়া রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে u1 মাইনাস u2। এখন কথা হইল কি, আমরা জানি ইলাস্টিক কলিশনের সময় কতদিন যেটা পাইছি আমরা কতদিন যেটা দেখাইছি আমরা লাস্ট যেটা ডিসকাশনে আমরা পাইছি ইলাস্টিক কলিশনের সময় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল আসবে কোন কলিশনের সময়? ইলাস্টিক কলিশনের সময় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল আসবে। যদি ইকুয়াল হয় তাহলে উপরেরটা নিচেরটা ইকুয়াল হইব। রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন আর রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল হইলে এর ভ্যালুটা হইব 1। ই মানে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু হইব কি 1। কোন সময়? কোন কলিশনের সময়? ইলাস্টিক কলিশন। আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের সময় দেখো ওরকম ছবি মনে হয় আমরা আঁকছিলাম। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের সময় দুইটা বডি সেপারেটেড আছে, একটার ভেলোসিটি u1 আসলো আর একটার ভেলোসিটি u2 আসলো। এটা আসলো বিফোর কলিশন। আর আফটার কলিশন দুইটা বডি এক হয়ে যায়, মানে কোনো সেপারেশন থাকে না, দুইটা বডির কোনো সেপারেশন থাকে না, এক হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়, কম্বাইন হয়ে যায়। আর কম্বাইন হইলে দেয়ার ইজ নো রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন হইতো না। কোন কলিশনের গল্প আমি করি? আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের গল্প করি না। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের সময় কি হইব? রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ তো থাকবো, কিন্তু রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন থাকতো না, কারণ দুইটা বডি কম্বাইন হয়ে গেছে। যদি দুইটা বডি কম্বাইন হয়ে যায় এই জিনিসটা হয়ে যাব 0, এই জিনিসটা রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশনটা হয়ে যাব 0, আর 0 ডিভাইডেড বাই এনিথিং ইকুয়াল টু 0। তাইলে e ইকুয়াল টু 0। তার সময় ইকুয়াল টু 0 পাইলাম। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের সময় e মানে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু এবং 0, আর ইলাস্টিক কলিশনের সময় রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল। এর লিগে উপর আর নিচ যদি ইকুয়াল হয় এর ভ্যালু হইব 1। তার মানে এর ভ্যালু ই কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু লাইজ বিটুইন 0 টু 1। কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু লাইজ বিটুইন কোন দুইটা ভ্যালুর মধ্যে থাকবে? এই ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে। ওকে, এই হলো কি আমরা কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন নিয়ে আলোচনা। আমরা এখন যাই গিয়া নেক্সট টপিকটা হইল গিয়া show that
show that kinetic energy losses in case of perfectly inelastic collision. Perfectly inelastic collision. ওকে, আমরা কি দেখাইতাম যে কাইনেটিক এনার্জি লস হইছে। কি লস হইছে? কাইনেটিক এনার্জি লস হইছে। কোন কেসের মধ্যে লস হইছে? কোন এর মধ্যে আমরা কাইনেটিক এনার্জি লস পাইছি? পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশনের সময় কাইনেটিক এনার্জি লস হইছে। কেমনে দেখাইমু? লস কেমনে আমরা দেখাইমু? দেখো, তোমার কাছে আছে মনে করো 10 টাকা, তোমার কাছে আছে 10 টাকা, এটা হলো ইনিশিয়াল টাকা। ইনিশিয়াল টাকা তোমার কাছে আছে 10 টাকা, একটু পরে ফাইনাল টাকা হইলো 60 টাকা। ফাইনাল টাকা, তাইলে ইনিশিয়ালটা বড়, ফাইনালটা ছোট। তাইলে তোমার লস হইছে 3 টাকা কমে গেছে। 3 টাকা কমছে না? ইনিশিয়াল তোমার কাছে আসছে 10 টাকা, পরে হইছে তোমার কাছে 60 টাকা। তাইলে ইনিশিয়াল টাকাটা বড়, ফাইনাল টাকাটা ছোট। তাইলে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করলে আমরা 3 পাইমু না, আর যে 3টা পাইমু এটা পাইমু এটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে ইনিশিয়াল মাইনাস ফাইনাল করিয়া যদি আমরা পজিটিভ কোয়ান্টিটি পাই, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করিয়া যদি আমরা পজিটিভ কোয়ান্টিটি পাই, তাহলে আমরা বুঝতে লাগবো আমরা কিটা হইছে, লস হইছে। কখন তোমার কাছে আছে 10 টাকা, ওই গেল গিয়া 12 টাকা, ফাইনালটা ওই গেল গিয়া 12 টাকা, তাহলে তোমার লাভ হইছে। তখন আমরা যদি মাইনাস করি, 10 মাইনাস 12 করি, তাহলে হইব -2। -2 হইলে এটা নেগেটিভ কোয়ান্টিটি হইব। তখন আমরা কইব ইনিশিয়ালটা কম, ফাইনালটা বেশি। ইনিশিয়াল কম, ফাইনালটা বেশি। ইনিশিয়াল মাইনাস ফাইনাল করিয়া যদি নেগেটিভ কোয়ান্টিটি পাই, তাহলে কোন আমরা গেইন হইছে। কেন গেইন হইছে না? 10 টাকা আসতো প্রথমে, হইছে 12 টাকা, তাহলে গেইন হইছে। গেইনটা আমরা বুঝলাম কেমনে? গেইনটা বুঝছি কেমনে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল করিয়া যদি নেগেটিভ পাই হয়, তাহলে বুঝবো আমরা গেইন হইছে। তাইলে আমরা বুঝবো কি নেগেটিভ পাইলে বুঝবো গেইন হইছে। কিন্তু ইনিশিয়াল মাইনাস ফাইনাল করার পরে আমরা যদি পজিটিভ কোয়ান্টিটি পাইলো, তাহলে বুঝবো আমরা কি হইছে, লস হইছে। তাইলে আমরা প্রথমে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই করব, ফাইনাল কাইনেটিক এনার্জি বাই করব। ইনিশিয়ালটা বড় হইব, কারণ লস হইতে গেলে ইনিশিয়ালটা বড় হইতে লাগবে। লস যেমন এটা 10, এটা 7, ইনিশিয়ালটা বড় আসতো, ফাইনালটা ছোট আসতো। মাইনাস করার পরে পজিটিভ কোয়ান্টিটি বাইরেছে, মানে লস হইছে। আমরা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই করব, ফাইনাল কাইনেটিক এনার্জি বাই করিয়া মাইনাস করব। মাইনাস করার পরে যদি পজিটিভ কোয়ান্টিটি বাইর হয়, তাইলে বুঝবো আমরা কিটা হইছে, আমরা কাইনেটিক এনার্জি লস হইছে। দেখো আমরা কিভাবে করি, কিভাবে আমরা আগাই একটু দেখো। পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশনের সময় দেখো, দুইটা বডি লইলাম। ওই একটা বডি, তার মাস m1, তার ভেলোসিটি u1। ওই আরেকটা বডি, তার মাস m2, ভেলোসিটি u2। এটাই লাগে বিফোর কলিশন। আফটার কলিশন কিটা হইছে, পারফেক্টলি ইনইলাস্টিক হইলে দুইটা বডি জোড়া লাগি দিব, m1 আর m2 দুইটা বডি জোড়া লাগি গেল। আর দুইটা বডি যদি জোড়া লাগি যায়, দুইটা আলাদা ভেলোসিটি থাকতো না, তখন একটা কমন ভেলোসিটি। দুইটা বডি যদি জোড়া লাগি যায়, দুইটা তো আলাদা ভেলোসিটি থাকতো না, একটা কমন ভেলোসিটি যেটা থাকবে, এটার নাম রাখলাম v। এটা হলো আফটার কলিশন। ওকে, কখন যে কোনো কলিশনে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হয়। যে কোনো কলিশনে, এটা ইলাস্টিক হোক বা ইনইলাস্টিক হোক, যে কোনো কলিশনে লিনিয়ার মোমেন্টামটা কনজার্ভ হইব। লিনিয়ার মোমেন্টাম যদি কনজার্ভ হয়, এটার মোমেন্টাম কত? বিফোর কলিশন প্রথম বডির মোমেন্টাম কত? m1 u1, সেকেন্ড বডির মোমেন্টাম কত? m2 u2। তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন কত? m1 u1 প্লাস m2 u2। আফটার কলিশন কত? m1 প্লাস m2 দুইটা বলতে জোড়া লাগি গেছে, m1 প্লাস m2 দুইটা যেহেতু জোড়া লাগছে, এদিকে m1 প্লাস m2, আর এরা দুইটার কমন ভেলোসিটি কত? v। এটা হলো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন, এটা হলো টোটাল মোমেন্টাম আফটার কলিশন, আর v হলো কমন ভেলোসিটি আফটার কলিশন। আর যেহেতু মোমেন্টাম কনজার্ভ হইব, কনজার্ভ হওয়া মানে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। এখান থেকে লেখা যায় v ইকুয়াল টু, কি লেখা যাইব? m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটার এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। ওকে, নাও কখন
the initial kinetic energy before collision. Before collision, total কথাটা ঢুকাই দিই, total initial kinetic energy before collision তার কত আছে? কাইনেটিক এনার্জি, প্রথম বডির কাইনেটিক এনার্জি কত হইব? হাফ m1 u1 স্কয়ার। সেকেন্ড বডির কত হইব? হাফ m2 u2 স্কয়ার। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি হইব গিয়া, টোটাল কাইনেটিক এনার্জি প্লাস দিলাম, এটার নাম দিলাম EI। ই মানে কাইনেটিক এনার্জি আর আই মানে ইনিশিয়াল। টোটাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ওটা, এটার নাম দিলাম, ইকুয়েশন নাম্বার দিলাম 2। টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন, আফটার কলিশন কত হইব? EF দিয়ে দিলাম, F মানে ফাইনাল, E মানে হলো যে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ মাস হইল গিয়ে m1 প্লাস m2 ফাইনাল কইলে আফটার কলিশন। টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন মানে ও কেসটা লই হাফ m1 প্লাস m2 v স্কয়ার। that implies EF equal to half m1 প্লাস m2 আর ভির জায়গাতে কত বসানো যায়? ভির জায়গাতে দেখেন কত বসানো যায়? v স্কয়ারের জায়গাতে m1 u1 প্লাস m2 এক নম্বর ইকুয়েশন ইউজ করি আর u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আর যেহেতু v স্কয়ার আছে v স্কয়ার দিলাম। ঠিক আছে, এখন দেখো নেক্সট স্টেপে EF that implies EF equal to half, এখানে নিচে দেখো m1 প্লাস m2 হোল স্কয়ার না, m1 প্লাস m2 হোল স্কয়ার আছে আর এখানে একটা m1 প্লাস m2 আছে, ক্যান্সেল হইব। এটা হাফ m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার আর এখানে ওই যে m1 প্লাস m2 আর এটা এখানে তো দুইটা m1 প্লাস m2 স্কয়ার আছে, যে ক্যান্সেল গিয়ে নিচে থাকবো m1 প্লাস m2। এটা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এখন লস আমরা দেখাইতাম, লস হইতে গেলে ইনিশিয়ালটা বড় হইব না ফাইনালটা বড় হইব, এইমাত্র আমরা আলোচনা করছি। লস হইতে গেলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বেশি, ফাইনালটা কম, আর মাইনাস করলে যেহেতু ইনিশিয়ালটা বড় ফাইনালটা ছোট, মাইনাস ইনিশিয়াল মাইনাস ফাইনাল করলে আমরা কি কোয়ান্টিটি পাই দিব? পজিটিভ কোয়ান্টিটি। Therefore, the loss of kinetic energy is initial minus final। ইনিশিয়ালটা বড় মাইনাস ফাইনাল করি। ইনিশিয়ালটা কত আসলো? হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ ওটা 2 নম্বর ইকুয়েশন ইউজ করি m2 u2 স্কয়ার মাইনাস লিখে নিলাম আমরা EA এর এক্সপ্রেশন লিখে নিলাম, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যখন ফাইনাল কাইনেটিক এনার্জি লিখতাম, ফাইনাল কাইনেটিক এনার্জি কত বাই দিছে? হাফ m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, নেক্সট দেখো, নেক্সট স্টেপে আমরা কি করি? that implies EI minus EF, ওটার থেকে মনে হয় হাফ কমন আইব আর LCM নিলে নিচে আইব গিয়া কত? m1 প্লাস m2। ওকে, তাইলে হাফ যদি কমন আইল এখানে থাকলো কত? m1 u1 স্কয়ার ইনটু m1 প্লাস m2, LCM লওয়ার পরে এখানে কত হইব? m2 u2 স্কয়ার ইনটু m1 প্লাস m2 মাইনাস এখানে কত থাকবো? m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার। এটা যদি আমরা বাংলায় যাই লাস্টে গিয়ে পাইব, এটা যদি আমরা সিম্পলিফাই করিয়া
আরো আগ বাড়াই তাহলে সামনে গিয়ে পাইব হাফ m1 m2 u1 minus u2 whole square divided by m1 plus m2 এটা গিয়ে পাইব আমরা ফাইনালি গিয়ে এটা পাইব কখন দেখো লাস্টে যে ei minus ef ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা পাইব এই এক্সপ্রেশনটা দেখো হাফটা পজিটিভ কোয়ান্টিটি হাফ তো নেগেটিভ না হাফ পজিটিভ মাস কোনদিন দুটোটা মাস m1 বা m2 দুটোটা মাস কোনদিন নেগেটিভ হতে পারে না এখানে একটা স্কয়ার টার্ম আছে স্কয়ার টার্ম অলওয়েজ পজিটিভ তাহলে এটা পজিটিভ স্কয়ার টার্ম পজিটিভ নিচের মাসগুলোও পজিটিভ হাফটাও পজিটিভ সব যদি পজিটিভ হয় ওইদিকে তাহলে আমরা লিখতে পারি ei minus ef equal to পজিটিভ কোয়ান্টিটি সবগুলো ডাইনিকের সবগুলো যদি পজিটিভ হয় তাহলে ei minus ef equal to পজিটিভ কোয়ান্টিটি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি যদি পজিটিভ কোয়ান্টিটি বাইর হয় তাহলে আমরা বুঝতে পারবো ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা বড় আসবে আর ফাইনাল কাইনেটিক এনার্জি ছোট কারণ বড় থেকে ছোট মাইনাস করলেই পজিটিভ কোয়ান্টিটি পাওয়া যায় তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে কাইনেটিক এনার্জি কি হইছে লস হইছে কোন কেসে লস হইছে ইন কেস অফ পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনে টোটাল কাইনেটিক এনার্জি যেটা এটা লস হইছে লসটা আমরা কিভাবে দেখাইলাম ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মাইনাস ফাইনাল কাইনেটিক এনার্জি করিয়া দেখলাম কিটা পজিটিভ কোয়ান্টিটি বাইর হয় পজিটিভ কোয়ান্টিটি বাইর হয় মানে দেয়ার ইজ লস অফ কাইনেটিক এনার্জি ইন কেস অফ পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন ওকে এখন আমরা দেখব গিয়া নতুন আরেকটা টপিকে নতুন আরেকটা কোশ্চেনে এই কোশ্চেনটা হলো গিয়া find the expression of final velocities কিন্তু in case of one dimensional elastic collision কি বাই করতাম আমরা ফাইনাল ভেলোসিটির এক্সপ্রেশন বাই করতাম কোন কেসে ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন আমরা লাস্টের দিন আমরা লাস্টে যে রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল টু যে দেখাইছি তখন আমরা বুঝতাম কিন্তু ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশনটা মানে হলো গিয়া দুইটা বডি আলাদা আলাদা আছে বিফোর কলিশন ধাক্কার পরে সেম স্ট্রেট লাইনে যদি মুভ করে দুইটা বডি যদি দুই দিকে না গিয়া সেম স্ট্রেট লাইনে মুভ করে তখনই আমরা কইব যে ওয়ান ডাইমেনশনাল আর ইলাস্টিক কলিশন তো তোমরা জানো যে কলিশনে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি দুটোটা কনজার্ভ হয় তারই আমরা ইলাস্টিক কলিশন করি এবং সেই ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন থেকে আমরা কি বাই করতাম ফাইনাল ভেলোসিটি কেমনে বাই করব দেখো প্রথমে ছবি আঁকি ওই একটা বডি তার মাস m1 তার ভেলোসিটি u1 ওই আর একটা ভেলোসিটি বডি তার মাস m2 তার ভেলোসিটি u2 ওকে এটা একটু বড় দিছি পিছনেরটা বেশি থাকে কারণ পিছনেরটা বেশি থাকলে গিয়ে সামনেরটা ধাক্কা মারতে পারবে এটা লাগে বিফোর কলিশন আফটার কলিশনটা দেখো m1 তার ভেলোসিটি v1 আর এটা হইল গিয়ে m2 তার ভেলোসিটি হইল গিয়ে v2 এটার কম দিছি ভেলোসিটি এটা বেশি দিছি কেনে এরপরে সেপারেট হয়ে যায় গিয়ে আমরা জানি যত সময় যাইব গ্যাপ বাড়বো এটা হইল গিয়ে আফটার কলিশন আর আমরা কতদিন পাইছি রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন সমান তাইলে আমরা লিখতে পারি কি লিখতে পারি u1 minus u2 equal to v2 minus v1 relative velocity of approach equal to relative velocity of separation এই কেসে এখান থেকে v2 equal to কত লিখতে পারি আমরা v2 equal to লিখতে পারি u1 minus u2 plus v1 লিখতে পারি v2 equal to u1 minus u2 plus v1 এটা এক নম্বর ইকুয়েশন ধরে রাখলাম since আমরা জানি since momentum or linear momentum এর কথা বলি momentum remains constant তো কইতে পারি কনজার্ভ কইতে পারি constant before and after the collision
তাহলে বিফোর কলিশন টোটাল মোমেন্টাম কত m1 u1 প্লাস m2 u2 প্রথমটা আসলো m1 u1 m1 u1 এটা হলো m2 u2 বিফোর কলিশনের টোটাল মোমেন্টাম হলো m1 u1 প্লাস m2 u2 এটা হলো বিফোর কলিশন আর আফটার কলিশনের সময় প্রথম বডির কত m1 v1 আর এটা হলো যে m2 v2 তাহলে টোটাল হলো ও আর টোটাল মোমেন্টাম রিমেইনস কনস্ট্যান্ট বিফোর কলিশন আফটার কলিশন যেহেতু সমান থাকে এই দিলাম এখন m1 টার্মগুলোরে সব একদিকে আনি m1 u1 মাইনাস m1 v1 একদিকে আনলাম আর আরেকদিকে সব m2 টার্ম নিয়ে গেলাম কি m2 v2 মাইনাস m2 u2 তখন এখান থেকে m1 কমন লইলে m1 যদি কমন লই u1 মাইনাস v1 আর এখানে যদি m2 কমন লই তাহলে v2 মাইনাস u2 okay that implies m1 u1 minus v1 m2 v2 জায়গাতে কত আনিয়ে বইনি দেখছেন v2 জায়গাতে এই যে v2 আছে v2 জায়গাতে এক নম্বর ইকুয়েশন থেকে কত আইয়া বইব u1 minus u2 plus v1 minus u2 ঠিক আছে তারপরে কি লিখতে পারবো আমরা আরেকটু সিম্পলিফাই করলে কি লিখতে পারবো আমরা that implies m1 u1 minus v1 equal to m2 u1 plus v1 দেখো u1 plus v1 minus 2 u2 মনে হয় এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলি দেই আগে যেটা ব্র্যাকেট বুঝতাম ব্র্যাকেটটা তুলে দিই আবার আগে m1 u1 মাইনাস m1 v1 আর ডান দিকে কি হইব m2 u1 প্লাস m2 v1 মাইনাস টুয়াইস m2 u2 অন ফাইনাল ভেলোসিটি বাই করতাম আমরা বুঝতাম ফাইনাল ভেলোসিটি বাই করার কথা ফাইনাল ভেলোসিটি হইলো যে v1 এখানে v1 v2 তো গেছে কারণ v2 জায়গা v1 বাই দিছি v2 জায়গা তার এক্সপ্রেশন বাই দিছি v2 জায়গা তার এক্সপ্রেশনটা বাই দিছি তাহলে আমরা v1 বাই করব v1 থাকা টার্ম কিটা আছে কেন মাইনাস m1 v1 ওটা আর ওই দিকে ইয়া এদিকে m2 v1 ইকুয়াল টু এদিকে ওটা পাঠাই দেই m2 u1 মাইনাস m1 u1 minus 2m2 u2 okay m2 u1 এদিকে নিলাম m1 u1 minus ঠিক আছে এখন দুদিকে সাইন বদলাই দিলে m1 v1 plus m2 v1 equal to সাইন বদলাই দিলে এদিকে হইব কি m1 u1 minus m2 u1 plus 2m2 u2 ঠিক আছে that implies আমরা যদি m1 কমন লই যাই m1 না v1 যদি কমন লই আমরা v1 যদি কমন লই তাহলে m1 plus m2 থাকবে আর ওইদিকে দেখো এই দুটো টার্ম থেকে u1 কমন লওয়া যায় u1 যদি কমন লই তাহলে m1 minus m2 plus twice m2 u2 বাইরে গেছে কেমন হয় অলমোস্ট that implies v1 equal to m1 minus m2 into u1 divided by plus twice m2 u2 whole divided by m1 plus m2 এটার একটা সুন্দর করে সাজিয়ে লেখা যায় v1 equal to m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus twice m2 by m1 plus m2 into u2 ওই বাইরে গেল কি এক্সপ্রেশন আর এক্সপ্রেশন ফাইনাল ভেলোসিটি কোন ফাইনাল ভেলোসিটির এক্সপ্রেশন v1 এর ওই হলো যে এক্সপ্রেশন ওই এক্সপ্রেশন হলো যে v1 এর এক্সপ্রেশন ওকে ফাইনাল ভেলোসিটি যে ফাইনাল ভেলোসিটি
V1 এর এক্সপ্রেশন পাই। এখন আমরা বাই করব V2 এর এক্সপ্রেশন। V2 এর এক্সপ্রেশন আমরা বাই করব। ওকে, যে কিভাবে আমরা V2 এর এক্সপ্রেশন বাই করব দেখো, সেম ওই যে রিলেশন রিলেটিভ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন আমরা জানা আছে। এখান থেকে V1 কত লেখা যাইব? আচ্ছা, U1 মাইনাস U2 মাইনাস V2 ইকুয়াল টু মাইনাস V1 লেখা যায়। U1 মাইনাস U2 মাইনাস V2 ইকুয়াল টু মাইনাস V1। এটাকে লেখা যায় মনে হয় V1 ইকুয়াল টু U2 প্লাস V2 মাইনাস U1 লেখা যায়। U2 সাইন বলতে দিব U2 প্লাস V2 মাইনাস U1। এটার একটা ইকুয়েশন নাম্বার দিলে দিলাম, মনে করো এটা 4 ইয়ার আছে। Again using principle of conservation of energy, principle of conservation of energy না, conservation of momentum, linear momentum, principle of conservation of momentum। total initial momentum টা কত? m1 u1 এটার কত? m2 u2 এর টোটালটা বই। আফটার কলিশন কত? m1 v1 প্লাস m2 v2। এখন আবার আগের মতো m1 রে এক সাইডে আনলে m1 থাকা টার্ম গুলারে m1 থাকা টার্ম রে এক সাইডে আনলে u1 মাইনাস v1 হইব। আর এটা যদি ওইদিকে নেই কিয়া তাইলে m2 কমন লইলে v2 মাইনাস v2। এখন দেখো m1 u1 এর জায়গায় u1 মাইনাস v1 এর জায়গায় এই যে v1 আছে, এই v1 এর জায়গাতে কত বসাইতে পারি আমরা? এইটা বসাইতে পারবো, 4 নম্বর ইকুয়েশন বসাইতে পারবো। এটা হইব u2 মাইনাস v2 প্লাস u1। v1 এর জায়গায় v1 এর এক্সপ্রেশন ইকুয়াল টু m2 v2 মাইনাস u2। ওকে, এরপরে কি হইব? নেক্সট that implies m1 u1 এখানে দুইটা আছে, twice u1 minus u2 minus v2 equal to m2 v2 minus u2। ওকে, ব্র্যাকেট যদি তুলি দেই twice m1 u1 minus m1 u2 minus m1 v2 equal to m2 v2 minus m2 u2। ওকে, তারপরে দেখেন v2 থাকা টার্ম কোনটা v2 থাকা টার্ম ওই একটার মধ্যে v2 আছে, ওই একটার মধ্যে v2 আছে। v2 থাকা টার্মগুলো এক সাইডে করি, মাইনাস m1 v2 ওদিকে নিয়ে এলাম মাইনাস m2 v2। আর এইদিকে সবটা নিয়ে গেলাম গিয়া বাকি সবটা আমরা রাইট সাইডে নিয়ে গিয়া m2 u2 এটা যদি ওদিকে নিয়ে গিয়া মাইনাস টুয়াইস m1 u1 আর এটা যদি এদিকে নিয়ে গিয়া প্লাস হয়ে যাইব m1 u1। সাইন যদি চেঞ্জ করি m1 v2 প্লাস m2 v2 ইকুয়াল টু সাইন চেঞ্জ করলে কি হইব? twice m2 u2। সাইন চেঞ্জ যদি করি আমরা m2 u2 প্লাস twice m1 u1 মাইনাস m1 u1। এই স্টেপের পরে যদি আমরা সিম্পলিফাই করে আগে যাই তাহলে আলটিমেটলি v2 যেটা ফাইনাল ভেলোসিটি v2 এই এক্সপ্রেশনটা আমরা পাই, এই এক্সপ্রেশনটা আমরা পাই। ওকে, তাইলে আমরা v1 এর এক্সপ্রেশনও একটু আগে বাই করছি আর v2 এর এক্সপ্রেশনও বাই করা যাইব। এটা যদি আমরা সিম্পলিফাই করে আগে যাই আগের মতো আগের স্টেপগুলো যেরকম করছিলাম v1 বাই করার সময় যে স্টেপগুলো করছি এই স্টেপে আগে গেলে আলটিমেটলি আমরা v2 এর এক্সপ্রেশন তাইলে আমরা কি পাইলাম? ফাইনাল ভেলোসিটির এক্সপ্রেশন পাইলাম, v1 এর এক্সপ্রেশন পাইলাম, v2 এর এক্সপ্রেশন পাইলাম ইন ওয়ান ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন। ওকে, এখন আমরা দেখব গিয়া টু ডাইমেনশনাল কলিশন।
এখন আমরা টু ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন, টু ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন, টু ডাইমেনশনাল ইলাস্টিক, এটার আরেক নাম হলো অবলিক কলিশন, অবলিক কলিশন, অবলিক কলিশন। টু ডাইমেনশনাল কলিশন এলে কি হইব, দুইটা বডি এই আসবে, দুইটা বডি এই আসবে ধাক্কার আগে বিফোর কলিশন, আর ধাক্কার পরে একটা বডি এইদিকে গেল, একটা বডি ওইদিকে গেল, দুইটা বডি দুই দিকে গেল, দুইটা বডি একই ডাইরেকশনে যদি মুভ করতে তাহলে ওয়ান ডাইমেনশনাল কইলাম না, আর দুইটা বডি যদি দুই দিকে মুভ করে তাহলে এটা কইলাম আমরা টু ডাইমেনশনাল কলিশন। আর আরেকটা জিনিস মনে রাখি, এটা কিন্তু ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন হলে টোটাল কাইনেটিক এনার্জি এন্ড টোটাল মোমেন্টাম অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট, মানে কনজারভেশন ল ফলো করতে। আমরা ছবিটা আঁকি টু ডাইমেনশনাল কলিশন। মনে করো এখানে একটা বডি আছে, বডির নাম এ, তার মাস m1, তার ভেলোসিটি ধরলাম ইউ, আর এখানে আরেকটা বডি আছে, তার মাস হইল গিয়া m2, তার মাস m2, তার ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ধরলাম আমরা সুবিধার্থে, তার ইনিশিয়াল ভেলোসিটিটা ধরলাম 0, তার ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর তার ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে রেস্টে আছে, এই বডিটা রেস্টে আছে। এই বডিটা মুভ করে এলং এক্স অ্যাক্সিস, এই বডিটা মুভ করে এলং এক্স অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিসের ডাইরেকশন। ওকে, একটু ডিজাইন করে দিয়ে দুটো বডি বুঝা দেখবো, এটা কি বডি। ধাক্কা খাওয়ার পরে এ বডিটা ওদিকে গেল, ধাক্কা খাওয়ার পরে এ বডিটা ওদিকে গেছে, এ বডিটা ওদিকে গেছে, আর বি বডিটা ওদিকে গেল, ঠিক আছে। বি বডিটা ওরকম দিয়ে দিই, আর এ বডি, ওকে, দুইটা দুই দিকে গেল, মাস তো আর বদলায় না, তার মাস m1 আসতো, তখন ধাক্কার পরে তার ভেলোসিটি হচ্ছে v1, আর তার মাস আগে আসতো, হতো ধাক্কার আগে তার মাস আসতো m2, আর তখন ধাক্কা খাওয়ার পরে তার ভেলোসিটি হচ্ছে গিয়া v। আর এটা কত অ্যাঙ্গেলে গেছে, অরিজিনাল ডাইরেকশন হলো x অ্যাক্সিস, অরিজিনাল ডাইরেকশনটা আসতো x অ্যাক্সিস, অরিজিনাল ডাইরেকশনের সঙ্গে কত অ্যাঙ্গেল করিয়া গেছে, এ বডিটা থিটা অ্যাঙ্গেল করিয়া গেছে, আর বি বডিটা কত অ্যাঙ্গেল করিয়া গেছে, ফাই অ্যাঙ্গেল করিয়া গেছে। এখন এটা দিলাম y অ্যাক্সিস, টু ডাইমেনশনাল। দেখো ধাক্কার পরে দুইটা বডি দুই দিকে গেছে, একই ডাইরেকশনে মুভ না করে দুইটা বডি দুই দিকে মুভ করছে, এটা লাগে পজিটিভ y অ্যাক্সিস, এটা লাগে নেগেটিভ y অ্যাক্সিস। তখন আমরা কি করব, যেহেতু ইলাস্টিক কলিশন, কলিশনটা কি তাই ইলাস্টিক কলিশন, যদিও টু ডাইমেনশনাল কিন্তু ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন হইলে মোমেন্টাম কি হইব, কনজার্ভ হইব, মোমেন্টাম কি হইব, কনজারভেশন, কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে টোটাল মোমেন্টাম, টোটাল মোমেন্টাম along before collision, total momentum before collision along x-axis, along x-axis equal to total momentum after collision along x-axis। তবে স্যার x-axis আর y-axis আলাদা কেন করবা, x-axis দিয়ে একবার আলাদা y-axis দেখানো। মোমেন্টাম হলো ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টাম হলো ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটিটা কি করা যায়, রিজলভ করা যায়। রিজলভ করতে আমরা বাধ্য হইছি, কেন বাধ্য হইছি, কারণ এর মোমেন্টাম কত, m1 v1 হইল তার মোমেন্টাম, আর মোমেন্টামটা না গেছে x-axis না গেছে y-axis, মাঝখান দিয়ে গেছে, তাইলে তার একটা কম্পোনেন্ট দেব, এই মোমেন্টামের একটা কম্পোনেন্ট দেব x-axis দিয়ে, আর একটা কম্পোনেন্ট দেব y-axis দিয়ে। রিজলিউশন অফ ভেক্টর আমরা পাইছি যে মোমেন্ট ভেক্টরে রিজলভ করা যায়। তার মোমেন্টাম হইল, মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার মোমেন্টাম m1 v1, তার একটা কম্পোনেন্ট দেব along x-axis, আরেকটা দেব along y-axis, তারও একটা তার মোমেন্টাম হলো m2 v2, তারও একটা কম্পোনেন্ট দেব along x-axis, আরেকটা দেব নেগেটিভ y-axis দিয়ে। তাইলে বিফোর কলিশন কোন অ্যাক্সিস দিয়ে মুভ করছে, বিফোর কলিশন তো আস্তা জিনিসটাই, এই যে বডিটা আছে, এই বডিটা আছে, এটা মুভ করছে কোন দিক দিয়ে, y-axis দিয়ে তো মুভ করছে না, মুভ করছে along x-axis দিয়ে, x-axis দিয়ে মুভ করছে কোন দিকে, along x-axis দিয়ে। তাহলে তার মোমেন্টাম কত, m1 u1, বিফোর কলিশনের গল্প কইয়া, বিফোর কলিশন, বিফোর m1 u1, কলিশন তো ওখানে গিয়া হইছে,
আর তার মোমেন্টাম তো জিরো, তার মোমেন্টাম জিরো কারণ তার ভেলোসিটি জিরো ধরছি আমরা। আর তার মোমেন্টাম হতো m1 v1, তার x অ্যাক্সিস দিয়ে যে কম্পোনেন্ট গেছে, m1 v1 এর x অ্যাক্সিস দিয়ে যে কম্পোনেন্ট গেছে এটা হলো m1 v1 cos থিটা। তাহলে m1 v1 cos থিটা আর m1 v1 এর যে কম্পোনেন্টটা y অ্যাক্সিস দিয়ে গেছে এটা হলো কি m1 v1 sin থিটা। ঠিক আছে, এটা হলো y অ্যাক্সিস। m2 v2 যেটা x অ্যাক্সিস দিয়ে কম্পোনেন্ট গেছে এটা হলো কি m2 v2 cos phi, এটা নিয়ে বলি কেন। আর তার নেগেটিভ y অ্যাক্সিস দিয়ে যে কম্পোনেন্ট গেছে এটা হলো কি m2 v2 sin phi। তাইলে m1 v1 দেখো x অ্যাক্সিস এর গল্প চলে আফটার কোলিশন m1 v1 cos থিটা প্লাস m2 v2 cos phi। এটা হলো কি এক নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, এটা কোন দিকে গল্প লিখলাম আমরা along x axis। Similarly along y axis দিয়া যদি সিমিলারলি আমরা কই দেখো ইনিশিয়ালি সব গেছে along x axis দিয়া, y axis দিয়া ইনিশিয়ালি মানে বিফোর কোলিশন y axis দিয়া কিছু গেছে না, বিফোর কোলিশন সব গেছে along x axis, বিফোর কোলিশন সব গেছে along x axis, y axis দিয়ে কিছু গেছে না, y axis দিয়ে যেহেতু কিছু গেছে না তাইলে বিফোর কোলিশন along y axis কত হইব, বিফোর কোলিশন along y axis, বিফোর কোলিশন along y axis হইব 0 আর আফটার কোলিশন along y axis কত, এটা m1 v1 sin থিটা। দেখো m1 v1 sin থিটা আর এটা কত m2 v2 sin phi। কেন মাইনাস দেখুন কেন মাইনাস, একটা গেছে পজিটিভ y axis দিয়ে একটা গেছে নেগেটিভ y axis দিয়ে, একটা পজিটিভ y axis একটা নেগেটিভ y axis দিয়ে গেছে দেখিয়া কিটা করছি নেগেটিভ সাইন এসে যেহেতু নেগেটিভ y axis দিয়ে গেছে y ড্যাশ axis দিয়ে গেছে। এখানে টোটাল মোমেন্টাম কোন axis দিয়ে লইছি, টোটাল মোমেন্টাম বিফোর কোলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কোলিশন along x axis। আর এখানে হইছে টোটাল মোমেন্টাম বিফোর কোলিশন ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কোলিশন along y axis। আর বিফোর কোলিশন কোনো কিছুই y axis দিয়ে গেছে না, সবটাই গেছে x axis এর দিকে এই ছিল। দুই নম্বর ইকুয়েশন পাইলাম, তো কয়টা ইকুয়েশন পাইলাম আমরা, দুইটা ইকুয়েশন পাইলাম। এখন যেহেতু এটা ইলাস্টিক কোলিশন তাহলে মোমেন্টাম কনজারভেশনের সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি কনজারভেশন হইব। কাইনেটিক এনার্জি যদি কনজারভেশন হয় বিফোর কোলিশন কাইনেটিক এনার্জি কত, বিফোর কোলিশন কাইনেটিক এনার্জি কত হাফ m1 u স্কয়ার। তার কাইনেটিক এনার্জি 0 হইব কারণ তার ভেলোসিটি 0, তার কাইনেটিক এনার্জি 0 হইব কারণ তার ভেলোসিটি 0। আর তার কাইনেটিক এনার্জি কত হইব আফটার কোলিশন, তার কাইনেটিক এনার্জি কত হইব হাফ m1 v1 স্কয়ার। আর তার কাইনেটিক এনার্জি কত হইব হাফ m2 v2 স্কয়ার। 3 নম্বর ইকুয়েশন তোমরা দিতেই পারো স্যার এটা যদি কাইনেটিক এনার্জি যদি রিজলভ করলা না, এখানে তো রিজলভ করিয়া cos থিটা আইছে sin থিটা আইছে along x axis along y axis এগুলা গল্প আইছে। কাইনেটিক এনার্জির সময় দেখি এরকম কোনো গল্প আইলো না, কারণ কাইনেটিক এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কাইনেটিক এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিতে রিজলভ করা যায় না। যেহেতু স্কেলার কোয়ান্টিটিতে রিজলভ করা যায় না তাই বিফোর কোলিশন কাইনেটিক এনার্জি কত হাফ m1 u স্কয়ার আর আফটার কোলিশন কাইনেটিক এনার্জি কত হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ওকে, তাহলে টোটাল কয়টা ইকুয়েশন আমরা পাইলাম, তিনটা ইকুয়েশন 1 2 3 তিনটা ইকুয়েশন। মোমেন্টাম কনজারভেশনের লিগে দুইটা ইকুয়েশন আর কাইনেটিক এনার্জি কনজারভেশনের লিগে একটা ইকুয়েশন। এখন কথা হইছে আমরা আননোন কয়টা জিনিস আছে, আমরা আননোন হইলো গিয়া একটা হইলো গিয়া ইনিশিয়াল জিনিসগুলো আমরা নোন, এটা নোন আমরা এই জিনিসটা নোন, ইনিশিয়াল জিনিসগুলো নোন আমরা, ইনিশিয়াল মানে বিফোর কোলিশন জিনিসগুলো আমরা নোন পাবো, আফটার কোলিশন জিনিসগুলো আমরা আননোন। যেমন v1 আফটার কোলিশন ফাইনাল ভেলোসিটি এটা আমরা কাছে আননোন, এটা আমরা কাছে আননোন, এই অ্যাঙ্গেলটা আননোন, এই অ্যাঙ্গেলটা আননোন। এটা টোটাল আননোন কয়টা আমাদের কাছে v1 v2 থিটা আর ফাই, চারটা আননোন। ওকে, আননোন হইলো কি আমরা কাছে চারটা আর আমরা কাছে হাতে ইকুয়েশন আছে তিনটা, হাতে ইকুয়েশন আছে কয়টা, তিনটা। আর আননোন কয়টা, আননোন আমরা জানি না কয়টা টার্ম আছে, চারটা টার্ম। তিনটা ইকুয়েশনের সাহায্যে আমরা তিনটা আননোন বাই করতে পারি। দেখো x আর y যদি আমরা বাই করতে পারি, x আর y যদি আমরা বাই করতে পারি তাহলে দুইটা ইকুয়েশন দিতে লাগবে। একটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন বাই করা যায় না, দুইটা আননোন বাই করতে গেলে দুইটা ইকুয়েশন লাগে। তিনটা
আননোন বাই করতে গেলে তিনটা ইকুয়েশন লাগে, তিনটা আননোন না, এখানে আছে চারটা আননোন, ইকুয়েশন হইলে তিনটা, তিনটা ইকুয়েশন দিয়ে আমরা তিনটা আননোন বাই করতে পারবো। 4 নম্বর আননোন বাই করতে গেলে আমরা কি করতে লাগবো, আইদার এক্সপেরিমেন্টালি আমরা 4 নম্বর আননোনটা পাইতে লাগবো, আইদার এক্সপেরিমেন্টালি আমরা 4 নম্বর যে কোনো একটা 4 নম্বর হতে পারে, 4 নম্বর যে কোনো একটা, এই 4টা আননোনের মধ্যে যে কোনো একটা আইদার এক্সপেরিমেন্টালি আমরা বাই করা লাগবো, অথবা আমরা কেউ যদি কুইয়া দেয় যে একটার ভ্যালু কত, একটার ভ্যালু যদি কুইয়া দেয় বাকি তিনটার ভ্যালু আমরা বাই করতে পারবো তিনটা ইকুয়েশন, বাকি তিনটা যে কোনো তিনটার ভ্যালু আমরা বাই করতে পারবো তিনটা ইকুয়েশন ইউজ করিয়া। কিন্তু 4 নম্বরটা বাই করা সম্ভব হইতো না, কারণ আমরা হাতে তিনটা ইকুয়েশন, আবার 4টা আননোন, যে কোনো একটা আননোন আইদার এক্সপেরিমেন্টালি বাই করতে লাগবো, অথবা কেউ যদি আমরা গিভেন মানে আমরা দিয়া দেই আগের থেকে। ওকে, এই হলো কি সিগনিফিকেন্স অফ টু ডাইমেনশনাল ইলাস্টিক পলিশন। আজকে এতটুকুই ওই লোকে আমরা ডিসকাশন, আমরা নেক্সট ডেতে অন্য টপিক নিয়ে আলোচনা করবো।